সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আপুঞ্জি মোহাম্মদ রেজওয়ান আলী, লেকচারার ইন আইসিটি, চালনা এমএম ডিগ্রি কলেজ, ডাকক। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি আইসিটি বিষয়ের উপর একটি লেকচার নিয়ে। লেকচারের আলোচ্য বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতা ও কৃত্রিম বুদ্ধিমত্তা। তো প্রথমে আলোচনা করব তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতা নিয়ে। তথ্য যোগাযোগ প্রযুক্তি, তথ্য প্রযুক্তি, যোগাযোগ প্রযুক্তি বা টেলিকমিউনিকেশন, কনজিউমার ইলেকট্রনিক্স ও বিনোদন বা গেম শিল্প পূর্বে পৃথক ছিল। এ সকল খাতসমূহ তাদের নিজস্ব কিছু নিয়মকানুন মেনে উন্নতি করছিল। তাদের সেবার ধরন, টার্গেট গ্রুপ, বাজার উদ্যোক্তা, বিপণন ইত্যাদি পৃথক ছিল। উদাহরণস্বরূপ রেডিও বা টেলিভিশন সম্প্রচার, টেলিফোনের মাধ্যমে কথোপকথন, কম্পিউটারে অনলাইনের সুবিধা, এসবই ছিল পৃথক এবং তাদের সেবাও ছিল আলাদা। এরা পৃথক নীতিমালা দ্বারা পরিচালিত হতো, যা বিভিন্ন নীতি নির্ধারকগণ তৈরি করতেন। এ সকল শিল্পে ব্যবহৃত ডেটা হলো টেক্সট, অডিও ভিত্তিক ইমেজ, গ্রাফিক্স, যা ডিজিটাল উপায়ে প্রকাশ করা যায়। ডিজিটাল কনভার্জেন্স হলো বিভিন্ন মাধ্যমের বিভিন্ন প্রযুক্তি থেকে মিলিত করে একটি মাধ্যমে একীভূত করা এবং কার্যকরভাবে পরিচালনা করা। এক্ষেত্রে টেলিকমিউনিকেশন, ডেটা প্রসেসিং, ইনফরমেশন সিস্টেম এবং ভয়েস ও ইমেজ প্রসেসিং প্রযুক্তির সমন্বয় ঘটে। বর্তমানে ডিজিটাল কনভার্জেন্সের কল্যাণে এই চারটি পৃথক সেক্টর বা খাত একীভূত হয়ে গেছে। ফলে এ সকল প্রযুক্তির ব্যবহারকারীদের জীবন সহজতম হয়েছে। ডিজিটাল কনভার্জেন্সের কল্যাণে যে চারটি পৃথক সেক্টর সেই একীভূত হয়ে গেছে, সেই পৃথক চারটি সেক্টর আমি এখানে লিখছি। তথ্য প্রযুক্তি, তথ্য প্রযুক্তি, যোগাযোগ প্রযুক্তি, তথ্য প্রযুক্তি, যোগাযোগ প্রযুক্তি, তারপর হচ্ছে কনজিউমার ইলেকট্রনিক্স, এই বিনোদন শিল্প, এই বিনোদন শিল্প। ডিজিটাল
সংক্ষেপে আমরা লিখলাম ডিজিটাল কনভার্জেন্সের কল্যাণে যে 4টি সেক্টর বা খাত একীভূত হয়েছে, এই 4টি সেক্টর বা খাত আমরা এখানে লিখলাম। আধুনিক কিছু ডিজিটাল কনভার্জেন্সের উদাহরণ এবার এখানে লিখব। আধুনিক ডিজিটাল কনভার্জেন্সের উদাহরণ আধুনিক ডিজিটাল কনভার্জেন্সের উদাহরণ মাইক্রোসফট কর্পোরেশন এক্সবক্স, মাইক্রোসফট কর্পোরেশন এক্সবক্স, অ্যাপল কর্পোরেশনের আইপড, অ্যাপল কর্পোরেশনের আইপড, সোনি কর্পোরেশনের আধুনিক ডিজিটাল কনভার্জেন্সের উদাহরণ মাইক্রোসফট কর্পোরেশন এক্সবক্স, অ্যাপল কর্পোরেশনের আইপড, সোনি কর্পোরেশনের ভাইও। মাইক্রোসফট কর্পোরেশন আইবক্স আইটির সাথে বিনোদন শিল্পের একীভূতকরণ। অ্যাপল কর্পোরেশন আইপড আইটির সাথে টেলিকমিউনিকেশন শিল্পের একীভূতকরণ। সোনি কর্পোরেশনের ভাইও কনজিউমার ইলেকট্রনিক্সের সাথে আইটি শিল্পের একীভূতকরণ। সাম্প্রতিক সময়ে তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রযুক্তির সাথে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, নিউরাল নেটওয়ার্ক ও ফাজি সিস্টেম প্রযুক্তি ব্যবহার করে মানুষের জীবনযাত্রার মানকে অনেক উন্নত করা হয়েছে। ব্যবসা বাণিজ্য, উৎপাদন ব্যবস্থা সহ সকল ক্ষেত্রেই এ সকল টুলস ব্যবহার করা হচ্ছে। এ প্রসঙ্গে উদাহরণস্বরূপ বলা যায় যে কেবলমাত্র ইন্টারনেট যুক্ত একটি স্মার্টফোনের মাধ্যমেই সকল প্রয়োজনীয় কাজ সম্পন্ন করা সম্ভব হচ্ছে। আলোচনা করলাম তথ্য যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতা সম্পর্কে। এবার আলোচনা করব কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে মানুষ যেভাবে চিন্তা ভাবনা করে, কৃত্রিম উপায়ে কম্পিউটার সেভাবে চিন্তা ভাবনা করার সক্ষমতার রূপদান করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলা হয়। অধিকাংশ কৃত্রিম বুদ্ধিমত্তার গবেষক ও লেখকের মতে কৃত্রিম বুদ্ধিমত্তা হলো কম্পিউটার বিজ্ঞানের এই শাখা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এজেন্ট
কিভাবে তৈরি করা যায় তা সম্পর্কে কাজ করে। এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এজেন্ট বলতে এমন একটি সিস্টেম বোঝায় যার চারপাশে প্রত্যক্ষ করে সর্বোচ্চ সাফল্য পাওয়ার জন্য যে সিদ্ধান্ত গ্রহণ করা দরকার সে অনুসারে তাহার কার্যক্রম পরিচালিত করে থাকে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক হলেন ব্রিটিশ বিজ্ঞানী ও গণিতবিদ অ্যালান টুরিং, যার পুরো নাম হলো অ্যালান ম্যাথিসন টুরিং। 1950 সালে তার আবিষ্কৃত টুরিং টেস্ট কৃত্রিম বুদ্ধিমত্তার ধারণার ভিত্তি স্থাপন করে। টুরিং টেস্ট এমন একটি পরীক্ষা যাতে জানা যায় যে মেশিনের চিন্তা করার সক্ষমতা আছে কিনা। কম্পিউটার বিজ্ঞান এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ ACM অ্যাসোসিয়েশন ফর কম্পিউটিং মেশিনারি বাৎসরিক ভিত্তিতে AM টুরিং ওয়ার্ল্ড চালু করেছে। বাৎসরিক ভিত্তিতে AM টুরিং ওয়ার্ল্ড চালু করেছে। এই টুরিং ওয়ার্ল্ড সম্পর্কে এই টুরিং ওয়ার্ল্ডকে কম্পিউটার বিজ্ঞানের নোবেল প্রাইজের সমতুল্য ধরা হয়। তাছাড়া অ্যালান টুরিংকে তাত্ত্বিক কম্পিউটার বিজ্ঞানের জনক হিসেবেও বিবেচনা করা হয়। 1955 সালে যুক্তরাষ্ট্রের MIT এর অধ্যাপক জন ম্যাককার্থি কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটির সাথে পরিচয় করিয়ে দেন। 1950 সালের শেষের দিকে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের মাধ্যমে সম্ভাব্য সমাধানের জন্য LISP লটস অফ ইডিওটিক সিলি প্যারেন্থিস প্রোগ্রামিং ভাষার উদ্ভাবন করেন। পঞ্চম প্রজন্মের কম্পিউটার গুলো একই সময়ে বহুবিধ কাজ অতি দ্রুততার সাথে সহজে সম্পন্ন করতে পারে, কিন্তু মানুষ একই সময়ে বিভিন্ন বিষয় চিন্তা করতে পারে না। কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে কম্পিউটার বিজ্ঞানের একটি শাখা যেখানে মানব জাতির বুদ্ধিমত্তার মতো কম্পিউটার আচরণ করতে পারে। কম্পিউটার কিভাবে মানুষের মতো চিন্তা করবে, কিভাবে অসম্পূর্ণ তথ্য দিয়ে পূর্ণাঙ্গ সিদ্ধান্তে পৌঁছবে, কিভাবে সমস্যার সমাধান করবে, কিভাবে বিচক্ষণতার পরিকল্পনা প্রণয়ন করবে, কিভাবে সফলতার সহিত খেলাধুলা করবে ইত্যাদি বিষয়গুলোর জন্যই কৃত্রিম বুদ্ধিমত্তার উপর গবেষণা করা হচ্ছে। রোবট উপলব্ধি সম্পর্কিত প্রাকৃতিকভাবে ভাষার প্রক্রিয়াকরণ, এক্সপার্ট সিস্টেম বা সুনিপুণ ব্যবস্থা, নিউরাল নেটওয়ার্ক, স্বপ্নময় সত্যি বা ভার্চুয়াল রিয়েলিটি, ফাজি লজিক ইত্যাদি ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার বিশেষ ব্যবহার পরিলক্ষিত হচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রয়োগ করার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ব্যবহার করা হয়, যেমন LISP লটস অফ ইডিওটিক সিলি প্যারেন্থিসিস, CLISP প্রোগ্রামিং লজিক, C++, জাভা ইত্যাদি। তবে উদ্দেশ্য কার্যাবলীর ভিত্তিতে এই ধরনের প্রোগ্রামকে একটি বিশেষ ভাগে ভাগ করা যায়, যথা মানুষের সূত্রের প্রতিপাদন ও সমস্যার সমাধান। এক নম্বর হচ্ছে সূত্রের প্রতিপাদন ও সমস্যার সমাধান। সূত্রের প্রতিপাদন ও সমস্যার সমাধান। 2 নম্বরে হচ্ছে জ্ঞানের পরিকল্পনা। 3 নম্বর জ্ঞানের উপস্থাপনা। 4
জ্ঞানের উপস্থাপনা, 3 নম্বরে পরিকল্পনা, 4 নম্বরে যন্ত্রের শিক্ষা, 5 নম্বরে স্পিচ ও প্যাটার্ন, 'প্যাটার্ন শনাক্তকরণ ইত্যাদি। স্পিচ ও প্যাটার্ন শনাক্তকরণ ইত্যাদি। উদ্দেশ্য ও কার্যপ্রণালীর উপর ভিত্তিতে এই ধরনের প্রোগ্রামকে যে প্রোগ্রামকে কয়েকটি বিশেষ ভাগে ভাগ করা হয়: সূত্রের প্রতিপাদন ও সমস্যার সমাধান, জ্ঞানের উপস্থাপনা, যন্ত্রের শিক্ষায়, পরিকল্পনা, স্পিচ ও প্যাটার্ন শনাক্তকরণ ইত্যাদি। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ নিয়ে আলোচনা করছি। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ, এক্সপার্ট সিস্টেম। এক্সপার্ট সিস্টেম কোন বিষয়ের উপর তথ্য সংগ্রহ করে তা সংরক্ষণ পূর্বক প্রয়োজনীয় বিশ্লেষণ করে ওই বিষয়ের উপর কোনো প্রশ্ন করে কম্পিউটার থেকে উত্তর জেনে নেওয়ার ব্যবস্থাকে এক্সপার্ট সিস্টেম বলা হয়। এক্সপার্ট সিস্টেম হলো কৃত্রিম বুদ্ধিমত্তার একটি প্রয়োগ। এটি একটি কম্পিউটার সিস্টেম যার মানব মস্তিষ্কের মতো পারিপার্শ্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে সর্বোচ্চ সাফল্য লাভের উদ্দেশ্যে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা রয়েছে। এক্সপার্ট সিস্টেম এই সিস্টেমে কম্পিউটারকে বিশাল তথ্য ভান্ডার দিয়ে সমৃদ্ধ করা হয়, যাকে জ্ঞান ভান্ডারও বলা হয়। জ্ঞান ভান্ডার যে কোনো নির্দিষ্ট বিষয়ের উপর প্রশ্ন করে উত্তর জেনে নেওয়া যায়। জ্ঞান ভান্ডারে যে কোনো নির্দিষ্ট বিষয়ের উপর প্রশ্ন করে উত্তর জেনে নেওয়া যায়। এজন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন অনেকগুলো মাইক্রোপ্রসেসর ও চিপ ব্যবহার করে প্রোগ্রামিং এর মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করা হয়, যা ইনফারেন্স ইঞ্জিন নামে পরিচিত। একটি ইউজার ইন্টারফেসের সাহায্যে মানুষের সাথে ইনফারেন্স ইঞ্জিনের মিথস্ক্রিয়ার মাধ্যমে সমস্যার সমাধান করা হয়। প্রোগ্রামে ভুল না থাকলে এক্সপার্ট সিস্টেম কাজ করতে কোনো ভুল করে না। একজন দক্ষ মানুষের জ্ঞান বুদ্ধির সাহায্যে তৈরি করা প্রোগ্রাম দিয়ে চালিত হলেও এটি অনেক ক্ষেত্রে মানুষের চেয়ে দ্রুত গতিতে কাজ করে থাকে। এক্সপার্ট সিস্টেম সাধারণত একজন দক্ষ মানুষের সমতুল্য হতে পারে, কিন্তু বিকল্প হতে পারে না। এটি একজন দক্ষ মানুষের সাহায্যকারী হিসেবে কাজ করে থাকে মাত্র। মানুষের মতো কাজ করার জন্য এক্সপার্ট সিস্টেম তৈরি করার কাজ চলছে। মানব শরীরের রোগ নিরাময়ে বিভিন্ন ডিজাইনের ত্রুটি সংশোধনে, জেট বিমান চালনায়, পরিকল্পনা ও শিডিউল তৈরিতে,
ভূগর্ভস্থ তেল ও খনিজ অনুসন্ধানের ক্ষেত্রে এক্সপার্ট সিস্টেমের ব্যবহার লক্ষ্য করা যায়। এক্সপার্ট সিস্টেমের বৈশিষ্ট্য: এক্সপার্ট সিস্টেমের বৈশিষ্ট্য: প্রোগ্রামে ভুল না থাকলে এক্সপার্ট সিস্টেম কাজ করতে পারে না। প্রোগ্রাম ভুল থাকলে এক্সপার্ট সিস্টেম কাজ করতে পারবে না। এক্সপার্ট সিস্টেম মানুষের বিকল্প হতে পারে না, কেবল দক্ষ মানুষের সমতুল্য বা সাহায্যকারী হিসেবে কাজ করে মাত্র। প্রথম বৈশিষ্ট্য: প্রোগ্রামে ভুল থাকলে এক্সপার্ট সিস্টেম কাজ করতে পারবে না। এক্সপার্ট সিস্টেম মানুষের বিকল্প হতে পারে না, কেবল দক্ষ মানুষের সমতুল্য বা সাহায্যকারী হিসেবে কাজ করে মাত্র। এটি একজন দক্ষ মানুষের জ্ঞান বুদ্ধির সাহায্যে তৈরি করা প্রোগ্রাম দিয়ে পরিচালিত হলেও অনেক ক্ষেত্রেই মানুষের ক্ষেত্রে দ্রুত গতিতে কাজ করতে পারে। বর্তমানে প্রাপ্ত বিভিন্ন এক্সপার্ট সিস্টেমের সাহায্যে যে কাজগুলো সহজে করা সম্ভব হচ্ছে, যেমন ডিপ ব্লু দাবা খেলা ও দাবা খেলার বিচারক হিসাবে ব্যবহৃত এক্সপার্ট সিস্টেম, ইন্টারনিস্ট মেডিকেল সিস্টেমে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের মতো চিকিৎসা পরামর্শ প্রদানে এবং জটিল রোগের সার্জারি করতে সক্ষম। ইন্টারনিস্ট মাইসিন অ্যান্ড ক্যাডুলাস একজন বিশেষজ্ঞ চিকিৎসকের মতো চিকিৎসা পরামর্শ প্রদানে সক্ষম। ডেনড্রাল এটি সর্বপ্রথম নলেজ বেস এক্সপার্ট সিস্টেম দ্বারা প্রোগ্রামিং শেখার কাজ সহজ হয়। প্রসপেক্টর খনিজ পদার্থ আকরিক অনুসন্ধান করার এক্সপার্ট সিস্টেম। আমরা আমাদের লেকচারের সর্বশেষ অংশে চলে এসেছি। এতক্ষণ ধরে আমার এই আলোচনা তোমরা মনোযোগ সহকারে শুনেছো এবং গ্রহণ করেছো এবং সাপোর্ট দিয়েছো এবং আন্তরিকতার সঙ্গে নিয়েছো, এজন্য তোমাদেরকে ধন্যবাদ। আমার এই আলোচনার মধ্যে তোমাদের বুঝতে যদি কোনো সমস্যার সৃষ্টি হয়, তোমরা আমাকে পরবর্তীতে জানাবে, আমি সেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব। পরিশেষে তোমাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।